ঘৃণা, শত্রুতা, ঈর্ষা, কত কিছু আছে আমাদের ভিতরে বাসা বেঁধে থাকে। কিন্তু অপরাধ করার পর কি এই সব কিছু শেষ হয়ে যায়? মনে হচ্ছে ওখানে কিছু আছে। একটা কাজ করো, গাড়ি করো। আরে এটা তো কোনো ডেড বডি। তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। পেট্রোল ভেহিকল 546 কলিং। গন্ডিপেট রোডে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, কিছুটা পুড়ে গেছে। স্যার, কোনো আইডেন্টিফিকেশন পাইনি। এরিয়া পেট্রোলিং করছিলাম তখন দেখতে পেয়েছি, প্রায় 1:30টার সময়। ইয়ং মেয়ে মনে হচ্ছে। খানা তল্লাশি করো, যদি কিছু পাওয়া যায় বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। একটি 18-19 বছরের যুবতী মেয়ের লাশ পাওয়া গিয়েছিল, তাও অর্ধদগ্ধ অবস্থায়, যার এখনো পর্যন্ত শনাক্তকরণ হয়নি। দেখে মনে হচ্ছিল এটা একটা ব্লাইন্ড কেস। ইয়েস, এটা একটা মার্ডার। মেয়েটির বয়স 17 থেকে 19-এর মধ্যে মনে হয়। মৃত্যুর কারণ সাফোকেশন। গলা টেপার একদম পরিষ্কার চিহ্ন দেখা যাচ্ছে। এই মার্ডারে একাধিক মানুষ যুক্ত হতে পারে। কোনো একজন হাত ধরেছিল, দ্বিতীয় জন গলা টিপে ধরে, 3 জন মানুষও হতে পারে। ওর এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। স্যার, পুরো হায়দ্রাবাদের সমস্ত মিসিং কমপ্লেন চেক করেছি, কিন্তু এই মেয়েটার সঙ্গে একটাও ম্যাচ করেনি। পোস্টমর্টম অনুযায়ী ওর মৃত্যু 5-6 ঘন্টা আগে হয়েছে। এখনো পর্যন্ত ওর হারিয়ে যাওয়ার খবরটা কেউ পায়নি। হায়দ্রাবাদ পুলিশ 19শে এপ্রিল মাঝরাতে একটি অর্ধপোড়া মেয়ের লাশ পায়। এখনো পর্যন্ত মেয়েটির নাম পরিচয় কিছুই জানা যায়নি। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। মেয়েটির বয়স আনুমানিক 18 থেকে 20 বছরের মধ্যে। মেয়েটির গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। যদি কেউ এই মেয়েটির সম্বন্ধে কোনো খবর জানেন, তাহলে দয়া করে হায়দ্রাবাদ সিটি পুলিশ স্টেশনে যোগাযোগ করুন। মা, ওই টিভিতে না জয়া দিদির ছবি দেখা যাচ্ছে। কেন মা? ওই আরে বলবি তো কেন? চল তাড়াতাড়ি।
সঙ্গে আমরা ওই টিভিতে দেখলাম। এ কি আপনার মেয়ে? আসুন। দিদি, 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 সোয়া, দিদি, সোয়া, সোয়া দিদি, সোয়া দিদি, সোয়া দিদি, দিদি, আমার বড় দিদি 19 বছর বয়স আর আমার 15 বছর বয়স। কাল রাত 1:30টার সময় জোয়ার বডি পাওয়া যায় গান্ডি পেট্রোলে। আমি সকাল থেকে ওকে ফোনে ট্রাই করছি, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। জোয়া কাল রাতে কোথায় গিয়েছিল? অফিস গিয়েছিল। কোথায় কাজ করতো? ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে। আমি রাতে পড়ছিলাম, ও মাকে বলল যে ওর ফোন এসছে আর ও বেরিয়ে যাবে। উঠুন, উঠুন, জল খেয়ে নিন। দেখুন, আমাদের এটা জানার দরকার যে জোয়া কাল রাতে কোথায় গিয়েছিল। সোয়া, ও তো 10:30টার সময় ফোন এলো আর ও বাইরে চলে গেল। কার ফোন ছিল? হয়তো অফিস থেকে ফোন ছিল, জানি না। হ্যালো, মা আমি যাচ্ছি। কোথায়? মা আর্জেন্ট মিটিং, নতুন ক্লায়েন্ট, হয়তো আমার দেরি হতে পারে, সকালে হতে পারে, ঠিক আছে? ও কি প্রায় রাতে কাজের জন্য বাইরে থাকতো? ইভেন্টের কাজে কখনো কখনো দেরি হয়েছে, তাই জন্য ও সারা রাত বাইরে থাকতো, কিন্তু সকালে ফিরে আসতো। ওর মোবাইল নাম্বারটা দিন। 44456789 ওই ফোনটা কার ছিল আপনি কি একটু আন্দাজ করতে পারেন? জানি না, কিন্তু কিন্তু হয়তো ওর বসের ফোন ছিল। কে ওর বস? আবিদ খান আর সায়রা নাদির। মেয়েটির শনাক্তকরণ সম্ভব হয়েছে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করা 18 বছরের জোয়া শেখ। কিন্তু ওকে কেন মারলো? স্যার, সন্ধ্যার মধ্যে জোয়ার কল রেকর্ডস আমরা পেয়ে যাব। মাত্র 19 বছরের ছিল, গত 1 বছর ধরে একটা কোম্পানিতেই কাজ করছিল। এটা কোনো পার্সোনাল মামলা না, প্রফেশনাল। আবিদের নাম্বার 4443565545, আর সাইরার 444908-987। আজ ওদের অফিস বন্ধ নাকি? সাধারণত এই অফিসটা স্যাটারডেতে বন্ধই থাকে। স্যার, আবিদ খানের নাম্বার বন্ধ বলছে। সায়রাকে ট্রাই করো। স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
ঘরানাদের। কে এসেছে মিরাজ? মা, পুলিশ! নতুন ক্লায়েন্ট? নট পসিবল। কারণ যদি আবিতের থ্রুয়ে হতো তাহলেও আমি জানতে পারতাম। কিন্তু জোয়া তো ওর মাকে এই কথা বলেই বেরিয়েছিল। দেখুন, আমি মানছি যে কখনো কখনো আমাদের লেট নাইট মিটিং হয়, কিন্তু যদি নতুন ক্লায়েন্ট হতো তাহলে আমার কাছে খবর তো আসতোই। হতে পারে যে আপনার কোনো এমপ্লয়ি ফোন করেছিল। নট পসিবল, কারণ নতুন ক্লায়েন্ট শুধু আমি আর আবিতই হ্যান্ডেল করি। জোয়া আমাদের বাকি স্টাফেদের থেকে অনেক বেশি এফিশিয়েন্ট, কিন্তু ও আমাকে বা আবিদকে না বলে কোথাও যেত না। কিন্তু আবিদ খানের নাম্বার তো সুইচ অফ বলছে। ও গত 4 দিন ধরে ছুটিতে আছে। কোথায় গেছে? ও নাল্লুর গেছে ওর মা বাবার কাছে। ওখানের কোনো নম্বর আছে আপনার কাছে? আগে না, আমার কাছে নেই। আপনার এমপ্লয়ীদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি করতে পারেন। একদম ঠিক বলেছেন স্যার। নতুন ক্লায়েন্টদের আবিদ স্যার আর সায়রা ম্যাম ছাড়া অন্য কেউ হ্যান্ডেল করতেন না। কিন্তু স্যার, আমি এটা বুঝতে পারছি না যে সাইরা ম্যাম আর আবিদ স্যারের আগে জোয়াকে নতুন ক্লায়েন্টের সঙ্গে আগে কেউ কেন ফোন করবে? আর যদিও করে তাহলে জোয়া তাকে রেসপন্স কেন করবে স্যার? স্যার আমার মনে হয় ব্যাপারটা অন্য কিছু। স্যার জোয়া সায়রা ম্যাম আর আবিদ স্যারকে ছাড়া কোথাও কোনো মিটিংয়ে যায় না। আর স্যার জোয়া এটাও জানতো যে আবিদ স্যার এখন ছুটিতে আছে। আগে না, কোনো ছেলে ছিল না। ও কোনোদিন বয়ফ্রেন্ডের ব্যাপারে কিছুই বলেনি। ও তো কাজ করার জন্য নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল, যাতে যাতে ও নিজের বোনকে পড়াতে পারে। 4 বছর আগে আমার স্বামী মারা যান। সংসারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তখন জোয়ার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। ওই ঘর সামলাচ্ছিল। আর ওর তো আমাকে মিথ্যে কথা বলা দরকারই ছিল না। ও তো হয়তো এমনি বাড়ি থেকে যখন তখন বেরিয়ে যেত কাজের ব্যাপারে। জোয়ার কি অফিস ছাড়াও কোনো বন্ধু ছিল? হ্যাঁ, কিরণ আর শাবানা। ওরা দুজন ওর স্কুলের বন্ধু ছিল। কোথায় পাবো? এখানেই থাকে, পাশেই। জয়া সবসময় নিজের ফ্যামিলির কথা ভাবতো। কিরণ, জোয়া কাল রাতে বাড়িতে বলে গিয়েছিল কাজের জন্য বেরোচ্ছে, কিন্তু আমাদের মনে হচ্ছে এই ফোন ওর কোনো বসই করেনি, ফোনটা অন্য কেউ করেছিল। জোয়া তোমাকে এমন কিছু কখনো বলেছে যেটার ফ্যামিলিতে কাউকে কিছু বলেনি? ওর কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল। কার সঙ্গে জানি না, কিন্তু ওর অফিসের মধ্যেই কারোর সঙ্গে ছিল। কিছু জানে মনে হয়? হয়তো জোয়ার অফিসে কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল। বলতে পারবো না স্যার, আমি তো কিছুই জানি না। ইম্পসিবল স্যার, জোয়া তো সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতো। স্যার ওর সঙ্গে যদি কারোর অ্যাফেয়ার চলতো তাহলে আমরা জানতে পারতাম। আর স্যার অফিসটাও খুব ছোট আমাদের। আর স্যার 2 জন বস ছাড়া আমরা মাত্র 6 জন ওখানে কাজ করি। আমি নিজেই আবিতের সাথে কথা বলতে চাইছি, কিন্তু ওর ফোন এখনো সুইচ অফ আসছে। জোয়ার অফিসে কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল? কি? আমরা জানতে পেরেছি জোয়ার আপনার অফিসের কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছিল। এটা কি বলছেন আপনি? ও বহুদিন ধরে আমাদের সাথে কাজ করছে। ও ভীষণই ভালো মেয়ে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। আর সেরকমই যদি কিছু হতো তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। স্যার 1 ঘন্টার মধ্যে জোয়ার কল রেকর্ডস আমাদের কাছে আসবে। আর নেল্লোর পুলিশকে আবিদের বাবা মার অ্যাড্রেস খোঁজ করতে বলা হয়েছে। এটা নিশ্চয়ই কোনো পার্সোনাল মামলা। এই ব্যাপারে ওর বাড়ির লোক কিছুই জানতো না, আর জানতো না ওর অফিসের লোকও। হতে পারে কল রেকর্ডস থেকে জানা যাবে। ও তো আজ দুপুরে বেরিয়ে গেছে। কোথায় গেছে? হায়দ্রাবাদ। বলেছিল ওর অফিসে কিছু একটা হয়েছে। ওর ফোনটা সুইচ অফ কেন? জানি না, ও চিন্তিত ছিল। ও বলেছিল ওর অফিসে কোনো মেয়ে মারা গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।
আবিদের মা বাবা বলছে ও নেল্লোর থেকে হায়দ্রাবাদের জন্য রওনা দিয়েছে। ওদেরকে তো ও এ কথাই বলেছে। তাও ওর বাড়িতে নজর রাখুন। ও জেনেছে যে জোয়ার মার্ডার হয়েছে, তাও ফোন সুইচ অফ রেখেছিল। ওকে। The number you have called is currently switched off. The number you have called is currently switched off. স্যার, জোয়াকে করা শেষ কলটা 444-342-122 থেকে এসেছিল। কার নম্বর এটা? স্যার, কোনো আলতাফ কুরেশি, ফেক নাম, ফেক অ্যাড্রেস। স্যারের সিমটা 3 দিন আগে কেনা হয়েছিল, আর এটা থেকে 2টো কল করা হয়, দুটোই জোয়াকে। একটা 19 এপ্রিল সকালে আর একটা রাতে। এরপরেই জোয়া বাড়ি থেকে বের হয়। মনে হচ্ছে মার্ডারটা প্ল্যান করেই করা হয়েছে। স্যার, আমরা ফোনের IMEI নাম্বারও ট্র্যাক করেছি। এই ফোন সেটটাও 3 দিন আগে কেনা হয়েছিল। এটা মিস্টিরিয়াস কল, যার কল পেয়ে ও বাড়ি থেকে বেরিয়েছিল। বোঝা যাচ্ছে জোয়া ওকে খুব ভালোভাবে চিনত। ওর খুবই কাছের লোক ছিল কেউ। হ্যালো। স্যার, আমি কিরণ বলছি, জয়ার ফ্রেন্ড। হ্যাঁ কিরণ, বলো। শাবানা আপনাকে কিছু বলতে চায়, ও কিছু জানে। ঠিক আছে, শাবানাকে ফোন দাও। স্যার, জয়ার সাথে ওর বস আবিদ খানের অ্যাফেয়ার ছিল। তুই সিরিয়াস? হ্যাঁ। আর উনিও সিরিয়াস? কিন্তু সাবধানে জয়া, উনি তোর বস। হ্যাঁ, কিন্তু ও বলে যে ও আমাকে সে তো খুব ভালোবাসে। ভালো কথা, কিন্তু তবুও বুঝে সুঝে। হ্যাঁ, তুই তো ছোট বোনের আমির সাথে কথা বলেছিস না বলিসনি? না ইয়ার, এখনো পর্যন্ত কথা বলিনি। যতক্ষণে সবকিছু ঠিক হয়ে যায়, আমি তো এটা চাই। যতক্ষণে সবকিছু ঠিক হয় ততক্ষণ যেন আমি কাউকে কিছু না বলি। শুধু তোকে বললাম, তুই কাউকে বলবি না। থ্যাংক ইউ শাবানা। যদি আমাদের কোনো প্রয়োজন হয় আবার কথা বলবো। আমি সব সময় জয়াকে নিয়ে ভয় পেতাম। এমন একটি অ্যাফেয়ার যেটার বিষয়ে না জয়ার মা বা বোন জানতো, আর না অফিসের কোনো কলিগ জানতো। এমন একটা রহস্য যেটাকে লুকিয়ে রাখা হয়েছিল। কেউ কি ইচ্ছাকৃতভাবেই এটাকে একটা রহস্য হিসাবে রাখতে চেয়েছিল, নাকি এই কেসটা ভালোবাসার মধ্যে কোনো দ্বন্দ্বের থেকে সৃষ্টি? কোনো রকম সেক্সুয়াল অ্যাসাল্টের অবশ্য চিহ্ন পাওয়া যাচ্ছে না। না এই মেয়েটি প্রেগনেন্ট ছিল, না অ্যাবর্শনের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে। মা, তুমি ঘুমিয়ে পড়ো। নাও, শুয়ে পড়ো। তোমায় এইভাবে পালিয়ে বাঁচতে দেব না। দেখুন, আমি পালাচ্ছিলাম না, আমি সদ্যই ফিরেছি বাড়িতে। ইনফ্যাক্ট আমি নিজেই হয়তো আপনাদের কন্ট্যাক্ট করতাম। কি করে কন্ট্যাক্ট করতে? বন্ধ ফোন থেকে। দেখুন, আমি যখন ছুটিতে থাকি আমার ফোনটা অফই থাকে, আর সেই সময় সায়রাই সব কাজ সামলায়। এটা জানার পরেও যে তোমার একজন এমপ্লয়ি মার্ডার হয়েছে, তাও আবার এমন এমপ্লয়ি যার সঙ্গে তোমার অ্যাফেয়ার ছিল, যে তোমায় ভালোবাসতো, আর হয়তো তুমিও ওকে বলেছিলে যে তুমিও ভালোবাসো, তারপর পিছু হাঁটলে। এটা সত্যি না।
আমিও জুয়াকে ভালোবাসতাম, আর এই জন্যই তো তাড়াতাড়ি ফিরে এলাম। না হলে তো আমার দুদিন পরে আসার কথা ছিল। তোমার কি মনে হয় তুমি দুদিন আগে এসে আমাদের উদ্ধার করেছো? হ্যাঁ, তোমার সঙ্গে আর দুজন কে ছিল? কি করে মারলে জোয়াকে? আমি ওকে কেন মারবো? আমি বাবা মার কাছে আমাদের বিয়ের কথা বলতেই তো গিয়েছিলাম। আমি ভালোবাসতাম ওকে। তুমি আমায় বিয়ে করবে? প্রপোজ করছো? হ্যাঁ আবিদ। ঠিক আছে, আমি আমাদের বিয়ের কথা বলতে বাবা মায়ের কাছে যাচ্ছি, আর ফিরে এসে তোমার মায়ের সাথেও কথা বলবো। ভগবানের দিব্যি বলছি, আমি ওকে খুব ভালোবাসতাম। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে ওকে মারলে কেন? আরে আমি মারিনি, আমি আমার সারাটা জীবন ওর সাথে কাটাতে চেয়েছিলাম। আমি কেন মারবো ওকে? তো নিজেদের সম্পর্ককে লুকিয়ে রেখেছিলে কেন? এই কারণেই তো মরে গেলে ঝামেলা মিটবে। সম্পর্কটা ভাঙলো না বলে তো ওকে মেরে দিলে? না না স্যার, এরকম কোনো কারণ নেই। আমি বাঁচতে চেয়েছিলাম ওর সাথে, কেন মারবো ওকে? এই কাজ অন্য কারোর। আর কে হতে পারে যার কাছে কারণ আছে জোয়াকে মারবার? স্যার নাদের। আলম, আমি নিজেই এই কথাটা শুনে অবাক হয়ে গেছি। আমি নিজেই শকড হয়েছি এটা শুনে। আমি একবারও বুঝতে পারিনি যে জোয়া আর আবিদের মধ্যে অ্যাফেয়ার চলছিল। স্যার একটু নজর রাখো, আমার একটু খটকা লাগছে। আমার মনে হচ্ছে এই পার্টনারশিপ আমার শেষ করে দেওয়া উচিত। আলম, যে কোনো ডিসিশন নেওয়ার আগে একবার ভেবে নেওয়া উচিত। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, কিন্তু নিজের খেয়াল রেখো। আর যাই হোক, আমাকে খবর দিও। ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ। সায়রা জোয়াকে কেন মারবে? ও তো তোমার পার্টনার না? সায়রার সঙ্গে জোয়ার কিসের শত্রুতা? আমি এই কোম্পানিটা 3 বছর আগে শুরু করি। তখন আমার এমন একটা পার্টনার দরকার ছিল যে এতে টাকা ঢালতে পারে। ভাই, তোর আইডিয়াটা কিন্তু দারুণ, আর তোর এই ফিল্ডে এক্সপিরিয়েন্সও আছে, কিন্তু আমার কাছে এত টাকা নেই ভাই। দেখ, আইডিয়াটা তো খুব ভালো, এটা তুইও মানিস। এবার ক্লায়েন্টও আছে আমার কাছে। যদি আমি আমার বিজনেস শুরু করে দিই না, তো সমস্ত ক্লায়েন্ট আমার কাছে চলে আসবে। আমার দাদা আলমের সঙ্গে কথা বলে দেখি, অ্যাব্রডে থাকে, টাকা ওর কাছে আছে, ওইতে ইন্টারেস্টও পেতে পারে। তো ঠিক আছে, তো প্লিজ আমার জন্য কথা বল না। হ্যাঁ, আমি করে দেবো, কিন্তু আমি ঠিকঠাক বলতে পারছি না যে এতেও ফান্ড করবে না করবে না। তুই একটা কাজ কর, তুই আমার সাথে কথা বলি দে, আমি ওকে প্ল্যানটা বোঝাচ্ছি। দেখ না, কাজ তো হতেও পারে। ঠিক আছে, হ্যাঁ কর না। এখনো পর্যন্ত প্রজেক্টটা তো আমার ভালোই লাগছে, কিন্তু এই বিজনেসে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না, কাজ সব আমিই সামলে নেব। আমার না একজন ফান্ডিং পার্টনার দরকার। পার্টনারশিপের জন্য আমি ওকে, কিন্তু এখানকার সব কাজ ফেলে আমি ওখানে যেতে পারবো না। না না, আপনাকে এখানে আসতে হবে না, সব কাজ আমিই সামলে নেব। ওকে আবিদ, তোমার যদি ঠিক লাগে তাহলে একটা কাজ করতে পারি। এই কোম্পানিতে আমার ওয়াইফ সায়রা তোমার পার্টনার হয়ে যেতে পারে। এমনিতেও অনেকদিন ধরে কোনো কাজ শুরু করতে চাইছিল। হ্যাঁ, ফেয়ার এনাফ। ওকে, তাহলে দেখা হলে কথা বলে নিচ্ছি। আমি এই মাসের শেষে ইন্ডিয়াতে আসছি। থ্যাঙ্কস, ভালো থাকবেন। কাজ হয়ে গেছে ভাই। আলম আমার ফান্ডিং পার্টনার হয়ে যায়, আর সেই হিসাবে স্যার আমার অফিসিয়াল পার্টনার। তারপর স্যারা, এটা নতুন অ্যাড্রেসের কোটেশন, এটা একবার দেখে নাও, তারপর ডিল করা শুরু করবো। অনেক কম কোড করছে এরা, না? আই নো, বাট ভালোই আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এনার সাথে একটা মিটিং ফিক্স করছি। আবিদ, আমি মিরাজকে আমার ইনলজের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তুমি বাড়িতে চলে এসো। বাড়িতে কেন? বাইরে কোথাও চলো। আর যদি আলমের ফোন আসে, আমি ওকে কি বলবো? সেটাই, যেটা সব সময় বলো, আমি খুব জরুরি মিটিংয়ে আছি। ওকে। ইন্টারেস্টিং। আলম তার স্ত্রীকে তোমার পার্টনার বানালো, আর তুমি তারই সঙ্গে অ্যাফেয়ার শুরু করলে, আর এরই মধ্যে এন্ট্রি হলো জোয়ার। সেই জন্যই অ্যাপয়েন্ট করেছিল ওকে। জোয়াকে সায়রাই অ্যাপয়েন্ট করেছিল। তুমি 12 অবধি পড়াশোনা করেছো? হ্যাঁ ম্যাম, আমাকে পড়া মাঝখান থেকেই ছাড়তে হচ্ছে। মা ছোট বোনকে দেখাশোনা করতে হবে, সেই জন্য।
কিন্তু ম্যাম বিশ্বাস করুন আমি ইভেন্টস ম্যানেজ খুব ভালো করতে পারি। আমি আপনাকে প্রুফ করে দেখাবো। তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই এই ফিল্ডে। আপনি আমাকে একটা সুযোগ দিন, কাজে ভুল ধরবার কোনো সুযোগই আপনাকে দেব না। দেখো জোয়া, এটা খুবই ডিফিকাল্ট ফিল্ড। এখানে প্রচুর পরিশ্রম করতে হয়, সারা রাত ধরে কাজ করতে হয়, একসাথে অনেক কিছু হ্যান্ডেল করতে হয় এখানে। ম্যাম আমি আপনাকে কোনো এক্সকিউজ দেব না, আপনার কোনো অসুবিধা হবে না ম্যাম, প্লিজ ম্যাম। অলরাইট, ওয়েলকাম অন বোর্ড। কাম জোয়া। আবেদ, এ জোয়া, আমরা যে ট্রেনি সুপারভাইজারের জন্য অ্যাডভার্টাইজ দিয়েছিলাম না, ও তার জন্য একদম পারফেক্ট। প্লিজ হ্যাভ এ সিট। তো শুরুতে আমি যেটা ভাবছিলাম যে আমাদের যে নতুন ইভেন্টটা আছে না, তার ফাইলটা ওকে দিয়ে দেওয়া হোক, ক্লায়েন্টকে ওই হ্যান্ডেল করে নেবে হোয়াটসঅ্যাপ। দ্যাটস ওকে। জোয়া নিজেকে প্রুফ করে দেখালো। বছর খানেকের মধ্যেই ও একটা ট্রেনিং থেকে শুরু করে বড় বড় ক্লায়েন্টস, ইভেন্টস সব একাই হ্যান্ডেল করতে লাগলো। ও একজন ডিটারমাইন্ড আর কনফিডেন্ট মেয়ে ছিল। আরে ভাই কি করছো? চেয়ার ওখানে না, এখানে রাখো। ওটাকে পেছনে সরিয়ে দাও, পেছনে। আরে কাকা কি পেট করছেন আপনি? হ্যাঁ এটাকে উপরে রাখো। আজাদ, আরেকটু। আজাদ ওরা হ্যাঁ। কোথায়? আরে রাস্তায় আছে, আর এমনিতেও এখনো তো 3 ঘন্টা বাকি। আরে কি রাস্তায়? আমাকে সব জিনিস চেক করতে হবে, লাস্ট মিনিটের জন্য আমি কিছু ছাড়তে পারি না। ফোন করো ওকে এক্ষুনি। ওকে ওকে, আই এম ডুইং ইট। ড্যাম গুড জোয়া, তোমার সবকিছু নিজে নিজে ম্যানেজ করতে দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। তুমি যেটা বলেছো তুমি সেটা করেও দেখিয়েছো। আই এম ইমপ্রেসড। আরে জোয়া, ওই ভেন্ডার তখন থেকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করছি, তুমি একটু কথা বলো প্লিজ। ঠিক আছে। আমি ওকে ভালোবাসতে শুরু করি। এরপর থেকে আমরা রেগুলারলি বাইরেই দেখা করতাম। একদিকে তোমার এক বিবাহিত স্ত্রীর সঙ্গে সম্পর্ক, আর অন্যদিকে একটা নিরাপরাধ মেয়েকে বোকা বানাচ্ছিলে। এরকম কিচ্ছু না, আমি জুয়ার ব্যাপারে সিরিয়াস ছিলাম। যদি আমরা অফিসে প্রফেশনালি বিহেভ না করি তাহলে কাজের প্রভাব পড়তে পারে। আমি বুঝতে পারি সে। ইউ ট্রাস্ট মি না? অফ কোর্স আই ট্রাস্ট ইউ। আমি একটা ব্যাপার তো বুঝতে পেরেই গিয়েছিলাম যে জোয়াই আমার জীবন, আর যে সম্পর্ক আমার সায়রার সঙ্গে রয়েছে ঠিক না, আর এর থেকে কেউ কিচ্ছু লাভ করতে পারবে না। আবিদ, কাল সন্ধ্যে থেকে আমার ফোন রিসিভ করোনি কেন? একটু বিজি ছিলাম। তুমি অফিসে এসেছো আর আমার সাথে দেখা করোনি? কি হয়েছে সায়রা? আবিদ, গত 1 মাস ধরে তুমি আমার সাথে ঠিকমতো বিহেভ করছো না। স্যার, আই এম ফিলিং গিল্টি। এমনিতে তোমার হাজবেন্ড আমাকে এতটা সাহায্য করেছেন, আর আমার মনে হচ্ছে যে আমি ওকে ঠকাচ্ছি। বাহ আবিদ, কি ব্যাপার? হঠাৎ এতদিন বাদে তোমার গিল্টি ফিল হচ্ছে? স্যার, আমাদের এর থেকে আর বেশি এগোনো উচিত নয়। তুমি অন্য কাউকে পেয়েছো তাই না? ঠিক বলছি তাই না? সারা, তোমার যা ভাবার তুমি ভাবতে পারো। একটা কথা পারলে মাথায় রেখো যে তুমি কারো মা, কারো স্ত্রী, বুঝেছো? আর আমাদের মধ্যে যেটা ছিল সেটা ঠিক না, আর এর থেকে আরো বেশি এগুলো না তোমার লাভ হবে না আমার লাভ হবে। তোমার এটা মনে হয় কারণ তুমি বোর হয়ে গেছো আর তুমি অন্য কাউকে পেয়ে গেছো। বলো আবিদ,